অ্যালজেব্রা 1 অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন জানতে হলে তার আগে জানতে হবে প্রোগ্রেশন বলতে কি বোঝায়, আর প্রোগ্রেশন জানতে হলে তার আগে বুঝতে হবে সিকোয়েন্স বলতে কি বোঝায়। সিকোয়েন্স, যার বাংলা হচ্ছে অনুক্রম। অনুক্রম বলতে কি বোঝায়? ওকে, যারা সেট থিওরি পড়নি এই পর্যন্ত তাদের জন্য অনুক্রমের ডেফিনেশনটা আমি জাস্ট সহজভাবে দিয়ে দিচ্ছি। কতগুলি সংখ্যা যদি আমরা পরপর লিখি কোনো একটা নিয়ম মেনে, তাহলে বলবো যে সেই সংখ্যাগুলো একটা অনুক্রম বা সিকোয়েন্স গঠন করেছে। উদাহরণ হিসাবে 1, 4, 9, 16, 25 ... এভাবে চলতেই থাকবে। এখানে যে সংখ্যাগুলো, প্রথমটা কি 1 স্কোয়ার, তারপর এটা 2 স্কোয়ার, তারপর এটা 3 স্কোয়ার, তারপর এটা 4 স্কোয়ার, তারপর এটা 5 স্কোয়ার, সহজেই বলতে পারি। তারপর এটা 36 হবে, তারপর এটা 49 হবে, তারপর এটা 64 হবে, এভাবে চলতেই থাকবে। তাহলে বলবো যে এটা একটা সিকোয়েন্স। আবার একইভাবে 1, 2, 4, 8, 16 চলতেই আসবে, এটাও একটা সিকোয়েন্স। কেন? প্রথমটা 1, তারপর এটা তার দ্বিগুণ হয়েছে, তারপর এটা তারও দ্বিগুণ, এটা তার দ্বিগুণ, এটা তার দ্বিগুণ। ওকে, আবার এরকম যদি হয় 2, 5, 8, 11, 14, 17, এটাও একটা সিকোয়েন্স। 2, 5, এর সাথে 3 যোগ করলে এটা আসছে, এর সাথে 3 যোগ করলে এটা, তারপরে 3 যোগ করলে এটা, এভাবে আসছে। অর্থাৎ কোনো না কোনো নিয়ম মেনে আমরা কতগুলি সংখ্যা পরপর লিখেছি, তাহলে বলবো যে এই সংখ্যাগুলি একটা কি গঠন করেছে? সিকোয়েন্স গঠন করেছে বা অনুক্রম গঠন করেছে। যারা সেট থিওরি পড়নি তারা এভাবেই বুঝে নাও সিকোয়েন্স বলতে কি বোঝায়। আর যারা সেট থিওরি পড়েছো তাদের জন্য সিকোয়েন্সের ডেফিনেশনটা আমি একটু অন্যভাবে দিচ্ছি। এন দ্বারা কি বোঝানো হয়? এন দ্বারা বোঝানো হয় সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। ওকে, n is equal to set of all natural numbers। আর r দ্বারা কি বোঝানো হয়? সেট অফ অল রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যাসমূহের সেট। এবার একটা সিকোয়েন্স ইজ নাথিং বাট আ ম্যাপিং ফ্রম n টু r, n থেকে r এর মধ্যে একটা ম্যাপিং হলো একটা সিকোয়েন্স। ধরে নাও f ম্যাপস n টু r একটা নিয়ম, যেখানে fn is equal to 3n plus 1 for all n belongs to n। তাহলে f1 কত হবে? f1 হবে 3 plus 1 4, f2 কত হবে? 6, 1 7 7, তাই তো। f3 কত হবে? 10, f4 কত হবে? 13, এইভাবে চলতে থাকবে। তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের কি পাবো আমরা? একটা ইমেজ পাবো। 1 এর ইমেজ হচ্ছে 4, 2 এর ইমেজ হচ্ছে 7, 3 এর ইমেজ হচ্ছে 10, 4 এর ইমেজ হচ্ছে কত? 13, 5 এর ইমেজ কত হবে? 17 না, 17 নয়, 5 এর ইমেজ হচ্ছে 16, এভাবে চলতেই থাকবে। তাহলে এটা একটা সিকোয়েন্স। এটা সিকোয়েন্সকে জেনারেলি কি করা হয়? তার যে পদগুলো রয়েছে, পদগুলো পরপর কমা দিয়ে দিয়ে লেখা হয়। 4, 7, 10, 13, 16, এভাবে লেখা হয় একটা সিকোয়েন্সকে। তো আগে যে ডেফিনেশন দিলাম আর এই ডেফিনেশন মোটামুটি একই রকম। ওকে, যারা ম্যাপিং পড়েছো তারা এই ডেফিনেশনটাই দেবে। সিকোয়েন্স is a mapping from the set of all natural numbers to the set of all real numbers। ওকে, ম্যাপিংটা এইভাবে ডিফাইন করেছি। এবার ম্যাপিং তোমরা যেভাবে খুশি সেভাবেই ডিফাইন করতে পারো, এবং প্রত্যেকটা ম্যাপিংয়ে কি হবে? এক একটা সিকোয়েন্স হবে। তাহলে সিকোয়েন্স ইজ এ ম্যাপিং ফ্রম দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস টু দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। ওকে, সিকোয়েন্স ক্লিয়ার। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে প্রোগ্রেশন। প্রোগ্রেশন বলতে কি বোঝায়? প্রোগ্রেশন এক ধরনের সিকোয়েন্স, যে সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা পদ এবং তার পরবর্তী পদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। উদাহরণ হিসাবে 2, 5, 8, 11, 14, 17, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা একটা প্রোগ্রেশন হবে। কেন? প্রত্যেকটা পদ এবং তার পরবর্তী পদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। কি? এর সাথে 3 যোগ করলে পরেরটা পাবো, এর সাথে 3 যোগ করলে পরেরটা পাবো, এর সাথে 3 যোগ করলেও পরেরটা, এর সাথে 3 যোগ করলেও পরেরটা পাবো, এর সাথে 3 যোগ করলে পরেরটা পাবো। আবার 1, 2,
4, 8, 16, 32, এটাও একটা প্রোগ্রেশন হবে। কেন? একে 2 দিয়ে গুণ করলে এটা পাবো, তারপরে একে 2 দিয়ে গুণ করলে এটা পাবো, একে 2 দিয়ে গুণ করলে এটা পাবো, একে 2 দিয়ে গুণ করলে এটা পাবো, 16কে 2 দিয়ে গুণ করলে 32 পাবো, এভাবে চলতেই আছে। প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ করলে তারপরের টার্মটা পাওয়া যাচ্ছে। আর এখানে কি প্রত্যেকটা টার্মের সাথে 3 যোগ করলে তারপরের টার্মটা পাওয়া যাচ্ছে। তার মানে কি এগুলো এমন ধরনের সিকোয়েন্স যে প্রত্যেকটা পদ এবং তার পরবর্তী পদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই টাইপের সিকোয়েন্সগুলোকে বলা হয় প্রোগ্রেশন। ওকে, তাহলে এখানে 2 ধরনের প্রোগ্রেশন পেলাম। প্রথমটা কি? প্রথমটাই হচ্ছে প্রত্যেকটা পদের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রথম পদ বাদে যে কোনো একটা পদ থেকে তার আগের পদটা যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা ধ্রুবক। 5-এর থেকে 2 বিয়োগ করলে 3, 8-এর থেকে 5 বিয়োগ করলে 3। অর্থাৎ প্রত্যেকটা পদ এবং তার আগের পদের যে অন্তরটা, ডিফারেন্সটা, সেটা হচ্ছে সমান বা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এই ধরনের যে প্রোগ্রেশন তাদেরকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে কি বুঝবো? যে কোনো একটা প্রোগ্রেশন বা কোনো একটা প্রগতির যদি প্রথম পদ বাদে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের যে অন্তর সেটা যদি ধ্রুবক হয় তাহলে তাকে বলা হবে কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। আর এই প্রগতিটাকে বলা হয় গুণোত্তর প্রগতি। কি বললাম? গুণোত্তর প্রগতি। অর্থাৎ যে কোনো একটা পদ, প্রথম পদ বাদে যে কোনো একটা পদ এবং তার পূর্ববর্তী পদের যে ভাগফলটা, সেই ভাগফলটা ধ্রুবক। এখানে 2/1 ইজ ইকুয়াল টু 2, 4/2 ইজ ইকুয়াল টু 2, 8/4 ইজ ইকুয়াল টু 2, 16/8 ইজ ইকুয়াল টু 2। এই ধরনের প্রোগ্রেশনকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। আর এই ধরনের প্রোগ্রেশনকে কি বলা হয়? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি, আর এটা গুণোত্তর প্রগতি। এবার সমান্তর প্রগতির এই যে ডিফারেন্সটা, কমন ডিফারেন্স, এটাকে বলা হয় কমন ডিফারেন্স। ফিক্সড কনস্ট্যান্ট, যেটা যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যে ফিক্সড কনস্ট্যান্টটা পাওয়া যায়, এখানে রয়েছে কি 3। এই যে সমান্তর প্রগতি, 3কে বলা হবে এর কমন ডিফারেন্স। কি বলা হবে? কমন ডিফারেন্স, বা বাংলায় বললে সাধারণ অন্তর। সাধারণ অন্তর। ওকে, আর এখানে যে ফিক্সড যে রেশিওটা রয়েছে একে বলা হয় কমন রেশিও। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে কি বলা হয়? কমন রেশিও। ওকে, তো আমি এখানে গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র সমান্তর প্রগতি নিয়েই আলোচনা করব। তাহলে সমান্তর প্রগতির এটা একটা উদাহরণ। আবার 1, 5, 9, 13, 17 এটা একটা সমান্তর প্রগতির উদাহরণ হবে, যার প্রথম পদ হলো 1 এবং সাধারণ অন্তর্গত 4। সাধারণ অন্তর্গত 4। ওকে, আচ্ছা, তাহলে কোনো একটা প্রগতির যদি প্রথম পদ জানা থাকে এবং সাধারণ অন্তর জানা থাকে তাহলে সেই প্রগতিটাকে আমরা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। ধরে নিলাম কোনো একটা প্রগতির প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর্গত, সাধারণ অন্তর ধরে নিলাম হচ্ছে ডি। এ হচ্ছে প্রথম পদ। ওকে, প্রথম পদ। তাহলে প্রগতিটার প্রথম পদ তো এ বলেই দেওয়া আছে। সাধারণ অন্তর যেহেতু ডি, তাহলে তার পরের পদটা কত হবে? এ প্লাস ডি। তারপরের পদটা কত হবে? এ প্লাস 2d। তারপরেরটা এ প্লাস 3d। মানে একটা একটা করে ডি বাড়বে শুধু। এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d। যেমন ওই উদাহরণটায় 2, 5, 8, 11, 14 ছিল, তাই 2, তারপর এটা 2 প্লাস 3, তারপর এটা 2 প্লাস 2 ইন্টু 3। একটা একটা করে 3 বাড়ছে তো, তারপর এটা 2 প্লাস 3 ইন্টু 3, এভাবে যাচ্ছে। তাহলে এটা সমান্তর প্রগতিকে সাধারণত এই আকারে লেখা যায়। এটা হচ্ছে সমান্তর প্রগতির সাধারণ আকার। ওকে, ক্লিয়ার? সমান্তর প্রগতির সাধারণ পদ বা জেনারেল টার্ম অফ অ্যান arithmetic progression, জেনারেল টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, একটা সমান্তর প্রগতিকে সাধারণভাবে সাধারণত কিভাবে লেখা যায়? এ প্লাস ডি, তারপরেরটা আর একটা ডি যোগ করতে হবে, এ প্লাস 2d, তারপরেরটা এ প্লাস 3d, এ প্লাস 4d, এইভাবে চলতে থাকবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, দ্বিতীয় পদ যেটা সেখানে একটা ডি রয়েছে, তৃতীয় পদ যেটা সেখানে 2টো ডি যোগ করা হয়েছে, চতুর্থ পদে 3টে ডি যোগ করা হয়েছে এর সাথে, এখানে 4টে, পঞ্চম পদে 4টে ডি যোগ করা হয়েছে। তাহলে n তম পদ কি হবে? n তম পদ
নিশ্চয়ই a প্লাস n মাইনাস 1 সংখ্যক ডি যোগ হবে তার সাথে। n তম পদকে লেখা হয় tn দিয়ে, t স্ট্যান্ডস ফর টার্ম, আর n হচ্ছে কততম পদ সেটা বোঝাচ্ছে। তাহলে t তম পদকে কি লেখা হয়? tn। ওকে, nth টার্ম ইজ ইকুয়াল টু কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। একেই ধরা হয় কোনো একটা সমান্তর প্রগতির সাধারণ পদ। নেক্সট যেটা আসবে, সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। Sum of first n terms of an AP, একটি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল। ওকে, let A be the first term of the progression of the AP and D is the common difference। ডিটাকে কি ধরলাম? কমন ডিফারেন্স ধরলাম। ওকে, ঠিক আছে। let L be the nth term। nth টার্মটা কত? L। তাহলে L ইকুয়াল টু কত হবে? অবশ্যই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এবার আমি ধরে নিলাম n সংখ্যক পদ পর্যন্ত যে সমষ্টি সেটা s। s ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট, সবার শেষে কত হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n মাইনাস 1 ইন্টু ডি। আবার s ইকুয়াল টু কত লেখা যায়? যদি উল্টো দিক থেকে আসি, প্রথমে n তম পদটা লিখলাম, তারপরে n তম পদের ঠিক আগের পদটা লিখলাম। n তম পদ যদি l হয় তাহলে তার আগেরটা কি হবে? l এর থেকে d বিয়োগ হবে, তার আগেরটা কত হবে? l মাইনাস 2d। এরকম করে যেতে যেতে প্রথম পদটা কত আসবে? l মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হবে, তাই তো? এবার আমি যোগ করবো, সবার শেষেরটা হচ্ছে l, তারপরে তার আগেরটা কত হবে? l মাইনাস ডি, তার আগেরটা l মাইনাস 2d। এরকম করে যেতে যেতে প্রথমটা কত আসবে? l মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। n মাইনাস 1 সংখ্যক ডি বিয়োগ করলে প্রথমটা পাওয়া যাবে, বা এখান থেকেও ভাবতে পারি a ইজ ইকুয়াল টু l মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আমি যোগ করব, প্লাস করে পাই কি আসবে? 2s। কত হবে? এটা যোগ করলে a প্লাস l, ডি ডি কেটে যাবে, a প্লাস l, 2d কেটে যাবে, a প্লাস l। এরকম করে যেতে যেতে সবার শেষেরটাও থাকবে কত? a প্লাস l। এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? আলটিমেটলি আমরা পেলাম 2s ইজ ইকুয়াল টু n ইন্টু a প্লাস l। এখানে n সংখ্যক a প্লাস l রয়েছে, কারণ এখানে 1 থেকে n তম পদ পর্যন্ত রয়েছে, এখানে প্রথম পদ থেকে n তম পদ পর্যন্ত। তাহলে নিশ্চয়ই এখানে n সংখ্যক a প্লাস l রয়েছে। তাহলে 2s ইজ ইকুয়াল টু n ইন্টু a প্লাস l। তাহলে s ইজ ইকুয়াল টু কত হবে? n বাই 2 a প্লাস l, অর্থাৎ n বাই 2 প্রথম পদ প্লাস n তম পদ। ওকে, এটাই হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। কোন সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n বাই 2 প্রথম পদ প্লাস n তম পদ। ওকে, এটা আবার একে এভাবেও লেখা যায়, n বাই 2 প্রথম পদ হচ্ছে a, n তম পদ কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। l এর জায়গায় এটা আমরা লিখতে পারি। তাহলে n বাই 2 কি হবে? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাও আর একটা ফর্ম। যখন n তম পদটা আমাদের জানা থাকবে তখন ডাইরেক্ট এটাই লিখে দেব, আর n তম পদ যদি জানা না থাকে, প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকে, তাহলে n সংখ্যক পদের সমষ্টি কত লিখব? n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এটা গেল সমান্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে। ম্যাথমেটিশিয়ান গাউসের নাম অনেকেই শুনেছো তোমরা। গাউস কি ছিল, যখন স্কুলে পড়তো, একদম ছোট যখন ছিল স্কুলে পড়তো, ওকে স্যাররা বা টিচাররা যা অঙ্ক দিত ও নিমেষের মধ্যে সমস্ত অঙ্ক করে ফেলতো, এবং অঙ্ক করার পর বাকি স্টুডেন্টদের ও জ্বালাতো। তো স্যার কিছুতেই ওকে শান্ত রাখতে পারতো না।
তো একদিন সে আর কি করেছে, ওকে বলেছে যা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে দেখাও। গাউস তখন প্রাইমারি লেভেলে পড়ে, স্যারেরও ভাবা উচিত ছিল যে কাকে দিয়েছে অঙ্ক। গাউস কি করেছে, 1 থেকে 100 পর্যন্ত লিখেছে এভাবে 100, তারপরে আবার 100 উল্টো দিক থেকে লিখেছে 1, এটাও এস ধরেছে এটাও এস ধরেছে, এবার যোগ করে দিয়েছে 2s কত হবে 101 যোগ 101 যোগ 101 101, তার মানে 100 ইন্টু 101, এখান থেকে s ইজ ইকুয়াল টু 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 2, 50 5050। ব্যাস, নিমেষেই গাউস এই অঙ্কটা করে দিয়ে বাকি স্টুডেন্টদের আবার জ্বালানো শুরু করেছে। এটা হচ্ছে গাউস। তিনি পরে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান হয়েছিলেন, সিকোয়েন্স এবং সিরিজের উপর অনেক ফর্মুলা তিনি আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট যেটা আসবে সেটা হলো ফিউ প্রপার্টিস অফ এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কিছু প্রপার্টি। ওকে, ফিউ প্রপার্টিস অফ এপি। 1 নাম্বার, আমি ধরিলাম a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার এর প্রত্যেকটা পদের সাথে আমি যদি কে যোগ করি তাহলে কি আসবে, a প্লাস কে, a প্লাস কে প্লাস ডি, a প্লাস কে প্লাস 2d, এভাবে চলতে থাকবে। তো এটাও একটা সমান্তর প্রগতি হবে, যার প্রথম পদ হচ্ছে a প্লাস কে এবং সাধারণ অন্তর হচ্ছে কত, ডি, সেম। ওকে, তাহলে কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সাথে যদি একটি ধ্রুবক সংখ্যা যোগ করা হয় তাহলে নতুন যে প্রগতিটা আসবে সেটাও একটা সমান্তর প্রগতি আসবে। নেক্সট হলো বিয়োগ। যদি বিয়োগ করি, প্রত্যেকটা পদ থেকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করি তাহলে নতুন যে প্রগতিটা পাবো সেটাও একটা সমান্তর প্রগতি হবে, যার প্রথম পদটা a মাইনাস কে হচ্ছে এবং সাধারণ অন্তর কত হচ্ছে, ডি। নেক্সট, প্রত্যেকটা পদকে যদি আমরা একটা অশূন্য সংখ্যা দিয়ে গুণ করি, 0 নয় এরকম কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, ধরে নিলাম কে দিয়ে গুণ করছি, তাহলে কি আসবে, এ কে প্লাস ডি কে, তারপরে এ কে প্লাস 2d কে, নেক্সট কি হবে এ কে প্লাস 3d কে, এভাবে চলতে থাকবে। তো এটাও একটা সমান্তর প্রগতি হবে, যার প্রথম পদ এ কে এবং সাধারণ অন্তর্গত ডি কে। তাহলে কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটি পদকে যদি কে দিয়ে গুণ করা হয়, যেখানে কে একটি অশূন্য সংখ্যা, তাহলে আরেকটা সমান্তর প্রগতি পাবো, যার প্রথম পদ হবে এ কে এবং সাধারণ অন্তর কত হবে, ডি কে। এবার কোনো একটা নন জিরো নাম্বার কে দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে, এ বাই কে প্লাস ডি বাই কে, এ বাই কে প্লাস 2d বাই কে। ওকে, এভাবে চলতে থাকবে। তো এটাও একটা সমান্তর প্রগতি হবে, যার প্রথম পদ এ বাই কে এবং সাধারণ অন্তর্গত ডি বাই কে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন বলতে কি বোঝায়, সমান্তরীয় মধ্যক। বাংলায় বললে সমান্তরীয় মধ্যক, আর ইংরেজিতে বলে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন বলতে কি বোঝায়, ধরে নিলাম তিনটে সংখ্যা এ বি সি সমান্তর প্রগতিতে রয়েছে, তিনটে সংখ্যা এ বি সি সমান্তর প্রগতিতে রয়েছে, তাহলে বি কে বলা হবে এ এবং বি এর সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। ওকে, এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে বি কে বলা হবে এ এবং সি এর সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। তাহলে এই তিনটে সংখ্যা যদি সমান্তর প্রগতি থাকে, বি এর থেকে এ বিয়োগ করলে যা হবে সি এর থেকে বি বিয়োগ করলে একই সংখ্যা হবে, কারণ ডিফারেন্সটা তো কমন থাকবে না। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2b ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে b ইকুয়াল টু এ প্লাস সি বাই 2। তাহলে দুটি সংখ্যা এ এবং সি এর সমান্তরীয় মধ্যক হচ্ছে এ প্লাস সি বাই 2। যে কোনো দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক হচ্ছে সংখ্যা দুটির গড়। ওকে, তিনটি সংখ্যা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে তাদেরকে আমরা জেনারেলি এভাবে লিখবো, একটা হচ্ছে এ মাইনাস ডি, একটা হচ্ছে এ প্লাস ডি। সুবিধার জন্য কিরকম সুবিধা হয়, যদি বলা থাকে যে তিনটি সমান্তর প্রগতিভুক্ত তিনটি সংখ্যার সমষ্টি হলো 21, মাঝের সংখ্যাটি নির্ণয় করো, তাহলে আমি সংখ্যা তিনটাকে এইভাবে ধরবো, এ মাইনাস ডি এ প্লাস ডি। তাহলে সুবিধাটা কি হচ্ছে, এ মাইনাস ডি প্লাস এ প্লাস ডি ইজ ইকুয়াল টু 21 লিখে দেবো আমি
তিনটি সংখ্যার যোগফল 21 বলেছি, সমান্তর প্রগতিভুক্ত তিনটি সংখ্যার যোগফল 21। এভাবে লিখলে কি সুবিধা হয়, ডি গুলো সব কেটে যায়, 3a = 21 আর a = 7। আমরা ইজিলি মাঝের সংখ্যাটা বের করতে পারবো। নেক্সট হচ্ছে sum of first n natural number, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমি ধরে নিলাম সমষ্টিটা হচ্ছে কত, s। তাহলে s কত হবে, 1 + 2 + 3 + 4 + 5 + n। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমি s ধরলাম। এবার এটা কি, এটা একটা সমান্তর প্রগতিত, যার প্রথম পদ হচ্ছে 1 এবং n তম পদ হচ্ছে n, সাধারণ অন্তর কত, 1। তাহলে কি হবে, n/2 প্রথম পদ প্লাস শেষ পদ। সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি হয়, n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, অর্থাৎ n/2 ইন্টু n + 1, as simple as that। নেক্সট যেটা আসবে, sum of the squares of first n natural numbers। Sum of the squares of first n natural number, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে হবে, অর্থাৎ আমাদের বের করতে হবে 1² + 2² + 3² + n²। আমি ধরে নিলাম এটা s, এই মানটা বের করতে হবে। আচ্ছা একটা জিনিস আমি দেখি, n + 1 আচ্ছা n³ - n - 1³ কত হবে, রাফে আগে হিসাব করে নিই। n³ মাইনাস কত হবে, n³ হবে -3n², তাহলে +3n² হবে, যেহেতু সামনে মাইনাস চিহ্ন রয়েছে, তাই তো। +3nটা হয়ে যাবে -3n, আর -1টা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, অর্থাৎ n³ কেটে যাবে, 3n² - 3n + 1, এটা কত আসলো, 3n² - 3n + 1, n³ - n - 1 3। ওকে, তাহলে এবার একইভাবে n এর জায়গায় যদি আমি n - 1 বসাই, তাহলে n - 1³ মাইনাস এখানে কি হবে, n - 2³ = 3 × n - 1² - 3 × n - 1 + 1। n এর জায়গায় n - 2 বসালে n - 2³ n - 3 তার কিউব = 3 × n - 2² 3 × n - 2 + 1। এভাবে চলতে চলতে সবার শেষে n এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে কি আসবে, 1³ - 0³ কত হবে, 3 × 1, n এর জায়গায় 1 বসাচ্ছি, এই যে n এর জায়গায় 1, 1³ - n - 1 কত হবে, 0, তাহলে 3 × 1² - 3 × 1 + 1। ওকে, এবার আমি যোগ করব, যোগ করলে কি হবে, এটা আর এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা তার সাথে এখানে কেটে যাবে, এটার সাথে তার আগেরটা কাটবে, তাহলে পড়ে থাকলো শুধু n³। আর এখানে কত, 3 কমন নিলে 1² + 2² + সবার শেষে n² - 3 কিন্তু এখানে 1 আছে, 2 + 3 + সবার শেষে কত, n পর্যন্ত যাবে, যে n n - 1 n - 2 এরকম করে করেই তো 1 আসছে, 3 × 1, তাহলে 3 × 1 + 2 + 3 + n প্লাস 1 কতগুলো রয়েছে, n সংখ্যক 1 রয়েছে, তাদের সমষ্টি অবভিয়াসলি n হবে। তাহলে কি পেলাম আমরা, n³ = 3 × এটা তো s ধরেছি, 3s মাইনাস 3 × 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়, n + 1/2, আর এখানে কত, +n। তাহলে 3s = n³ plus 3n n plus 1/2 minus n। n কমন নেই পুরোটা থেকে, n/2 কমন নেই, n/2, তাহলে এখানে n দিয়ে ভাগ করলে n² হবে, আর 2 দিয়ে গুণ করতে হবে 2n² প্লাস n/2 নিয়ে নিয়েছি, তাহলে 3 × n + 1 minus 2।
এন কমন নিয়েছি, তাই ওখানে কোনো এন থাকবে না, কিন্তু 1/2 দিয়ে ভাগ করতে গেলে ওখানে 2 চলে আসবে উপরে। তাহলে এস ইজ ইকুয়াল টু কত, n/6 আসছে, আর এখানে 2n² প্লাস 3n প্লাস 3 মাইনাস 1 মানে 1, 2 1 2, মিডিল টার্ম স্প্লিটিং হবে, তাহলে n/6 n প্লাস 1 2n প্লাস 1 2n² n 2n 3n 1 1 গুণ করলে 1। ওকে, তাহলে কি আসলো, s ইজ ইকুয়াল টু n/6 n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, অর্থাৎ আমরা কি পেলাম আলটিমেটলি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি পেলাম, অর্থাৎ 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট 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 প্লাস n² ইজ ইকুয়াল টু n/6 n প্লাস 1 2n প্লাস 1। ওকে, নেক্সট যেটা আসবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি, 1³ প্লাস 2³ প্লাস 3³ একইভাবে এটা আমরা প্রমাণ করতে পারি n ইন্টু n প্লাস 1/2 পুরোটার স্কোয়ার। n ইন্টু n প্লাস 1/2 হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এবং তার বর্গ যেটা হয় সেটাই হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এই প্রমাণটা আমি তোমাদের জন্য ছাড়লাম, যদি না পারো কমেন্ট করবে যে স্যার এই প্রমাণটা আমাদের লাগবে, আমি অবশ্যই প্রমাণ করে দেবো। ওটার একটা হিন্ট দিয়ে রাখছি আমি, যেরকম বর্গের সমষ্টির ক্ষেত্রে n³ মাইনাস n মাইনাস 1³ দিয়ে হিসাব করেছি, ঘনের সমষ্টির ক্ষেত্রে n⁴ মাইনাস n মাইনাস 1⁴ ক্যালকুলেট করতে হবে, তারপরে n এর জায়গায় n মাইনাস 1 বসিয়ে এভাবেই করতে হবে অঙ্কটা। ওকে, একটা হিন্ট দিয়ে রাখলাম। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো পার্ট 1 অ্যালজেব্রা। এবার পার্ট 2তে আমি কি করাবো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে পড়ালাম তার মোটামুটি 6-7টা অঙ্ক নিয়ে আলোচনা করব, কিছু সহজ অঙ্ক থাকবে, কিছু কঠিন অঙ্ক থাকবে। ওকে, তাহলে পার্ট 1 এখানেই শেষ হলো, এরপর পার্ট 2 তোমরা অবশ্যই দেখবে।